আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের তোমার 13টা পার্ট হয়েছিল, নেক্সট পার্টটা অর্থাৎ 14 নম্বর পার্টটাকে নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে ক্যাথরিনের সঙ্গে মেজর পেটকপের কথাবার্তা হচ্ছে, ওরা কয়েকদিন ধরে একে অপরকে দেখেনি, কেননা মেজর পেটকপ এতদিন ছিল না, যুদ্ধ করতে গিয়েছিল যুদ্ধক্ষেত্রে। এবং আজকে আমি একটা জিনিস এখানে নতুন করে তোমাদেরকে বোঝাবো, যে র্যাঙ্কগুলো, আর্মির র্যাঙ্কগুলো, ঠিক আছে? এটা তোমার আমি পার্ট 1 বা পার্ট 2 এ সম্ভবত বলেছিলাম যে ওদের যে র্যাঙ্ক হয়, মানে কোন র্যাঙ্ক নিচু, কোন র্যাঙ্ক আরেকটু উঁচু, এবং সর্বোচ্চ র্যাঙ্ক কোনটা, সে কিভাবে সকলকে পরিচালনা করতে পারে, সেই জায়গাটা তোমাদেরকে আজকে আর একটা পিডিএফ এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? ওই জায়গাটা বুঝতে হবে, কেননা আমরা এখানে হিরোর এন্ট্রি দেখবো। হিরো বলতে গেলে যে আপাত দৃষ্টিতে রায়নার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে, তোমার সার্জিয়াস সারানফ, ঠিক আছে? সেই সার্জিয়াসের এখানে এন্ট্রি ঘটবে, এবং সার্জিয়াসের অ্যাটিটিউড, সার্জিয়াসের বিহেভিয়ার, সার্জিয়াস সম্পর্কে ওদের চিন্তা ভাবনা, সেই সমস্ত কিছু আমরা পাবো আস্তে আস্তে। তাহলে দেখো ক্যাথরিন, আমরা চলে আসছি আজকে নতুন পার্টে। ক্যাথরিন এই এতটা হয়েছিল, ক্যাথরিন জিজ্ঞাসা করছে যে তুমি কফি নিয়ে এসো, কফি দিয়েছে তোমাকে? পেটকপ বলছে, অর্থাৎ মেজর পেটকপ, ক্যাথরিনের হাজবেন্ড, কি বলছে? ইয়েস, লৌকা হ্যাজ বিন লুকিং আফটার মি। তাহলে লৌকা আমাকে দেখাশুনো করেছে, লৌকা দিয়েছে, আমাকে কফিটা দিয়েছে। দ্য ওয়ার হ্যাজ ওভার, ওয়ারটা শেষ হয়ে গিয়েছে, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। দ্য ট্রিটি ওয়াজ সাইন্ড 3 days ago অ্যাট বিউকারেস্ট। তাহলে বিউকারেস্টের পরিচয় আমরা আগে পেয়েছিলাম, তোমাদেরকে আমি বলিয়েওছিলাম। এটা কি না, এটা একটা তোমার লার্জেস্ট এবং বলতে পারো যে রোমানিয়ার আর কি, ঠিক আছে? রোমানিয়ার একটা লার্জেস্ট আর ক্যাপিটাল সিটি হলো বিউকারেস্ট, যাকে লিটল প্যারিস বলা হয়, বা প্যারিস ইন দ্য ইস্ট, এরকম কিছু একটা বলা হয়, ঠিক আছে? রোমানিয়া শহরের মেন ক্যাপিটাল শহর, এবং সবচেয়ে বড়, যেখানে ফ্যাশন, কালচার, সব দিক থেকে বিউকারেস্ট একটা বিখ্যাত জায়গা, ঠিক আছে? এবার রোমানিয়াটা কি? রোমানিয়া, আলবেনিয়া, গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া, তারপর তোমার বসনিয়া, এই সমস্ত রিজিয়নগুলোকে বালকানস বলা হয়, ঠিক আছে? যার পরিচয়টা আমরা আগেও পেয়েছি, এখনো পাবো, বালকানস বলা হয়, ঠিক আছে? বেশ হেডেক নিও না, আস্তে আস্তে সব জানতে পারবে। দেখো তাহলে বলছে কি, বলছে যুদ্ধটা আপাতত তোমার সীমিত হয়ে গিয়েছে। তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু যখন আমি প্রথম ইন্ট্রোডাকশন দিয়েছিলাম নাটকটার, তখন আমি বলেছিলাম যে এই যুদ্ধটা মেনলি হয়েছিল নভেম্বর 14, 1885 থেকে মার্চ 3, 1886, ঠিক আছে? যদিও এই বইয়ে পাবে কি নভেম্বর 14, 1885 থেকে 28 নভেম্বর 1885, এরপরে ট্রিটিটা হয়েছিল। ট্রিটি মানে কি? সন্ধি, সাক্ষ্য, তোমার সেই ভয় না যুদ্ধের ক্ষেত্রে, সন্ধি জারি হয় যে আপাতত আর যুদ্ধ হবে না। সেই যুদ্ধের পরে, মানে সেই সন্ধি স্থাপনের পরে ওরা কিন্তু বাড়ি ফিরেছিল একে অপরের। পেটকপও বাড়ি চলে এসেছিল নিজের, কিন্তু আসল যুদ্ধটা এর পরে আবারও হয়েছিল। যদিও মেন যুদ্ধ এই তোমার এই যে 14 নভেম্বর থেকে 28 নভেম্বরের মধ্যে ছোট একটা যুদ্ধ, মোটামুটি ওই 14-15 দিনের ভেতরেই যুদ্ধটা শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে? মেন যুদ্ধ যেটা, বুঝতে পারলে? এই ডেটগুলো নিয়ে গন্ডগোল করো না। আর একটা ব্যাপার যেটা, সেটা হলো তোমার ব্যাটেল অফ স্লিপ নিট, যেটা হলো ওই যুদ্ধেরই একটা ছোট পার্ট। আমি বলেছিলাম স্লিপ নিটজাকে কেন্দ্র করে হয়েছিল বলে, ঠিক আছে? যেটা তোমার বুলগেরিয়ার একটা কান্ট্রি হলো স্লিপ নির্জা, ওকে? তাহলে স্লিপ নির্জাটা হলো তোমার নভেম্বর 17 থেকে নভেম্বর 19, এই 3 দিন ধরে যুদ্ধটা হয়েছিল, 17, 18, 19, ঠিক আছে? বেশ, এইবার দেখো কি বলেছে ট্রিটিটা, মানে যে সন্ধিটা স্থাপন হয়েছে আমাদের সঙ্গে, কাদের? না, সার্বিয়াদের, ঠিক আছে? সার্বিয়ান সোলজারদের বিউকারেস্টে সন্ধি স্থাপন হয়েছে 3 দিন আগে। And the decree of for our army to demobilize was issued yesterday. এবং ডিক্রি মানে সন্ধি স্থাপন করেছি। যুদ্ধর ক্ষেত্রে ইতিহাস যদি ভালো করে পড়ে থাকো বুঝতে পারবে ব্যাপারটা। প্রথমে সন্ধি জারি হলো, ঠিক আছে? এইবার ধরে নাও তারপর একটা হুকুম জারি হয়, মানে সরকারি হুকুম বা আইন পাস হয়, যে না, আপনাদের ইচ্ছা অনুযায়ী সন্ধি স্থাপন হলো, এইবার আপাতত যুদ্ধটাকে থামিয়ে দেওয়া হবে, আপনারা আপনাদের সেনাকে ডিমোবিলাইজ করুন। ডিমোবিলাইজ মানে কি? সেনাদল ভেঙে দেওয়া, হ্রাস করা, বাড়ি চলে আসা, অব্যাহতি দেওয়া, তাকে বলা হয় ডিমোবিলাইজ। এর সঙ্গে মোবাইলের কোনো সম্পর্ক নয়, যদিও মোবাইল অনেকটা বানানটা। তাহলে বললো যে আমাদের ডিক্রি মানে কি, যেমন জমির ক্ষেত্রে হয় ডিক্রি, সরকারি হুকুম বা আইন পাশ করা হয়েছিল তারপরে, ঠিক আছে? এবং গতকাল তারপরে যেহেতু একজন মেজর, সেহেতু দেখো সন্ধি স্থাপনের পরেই বাড়ি চলে আসতে পারেনি, কিন্তু সেটা জারি হয়েছে, মানে যেমন ধরুন আমি আপার প্রাইমারি নিয়ে খারিজ হয়ে গেল, একটা রায় দিল, ঠিক সেই রকমই একটা রায় দেওয়া হয়েছে যে না, এবার আর যুদ্ধটা হবে না, আপনারা ঠিক বাড়ি চলে যান, এরকম, ঠিক আছে? বুঝতে পারলে? এইবার দেখো পেটকপ যুদ্ধ সম্পর্কে বলতে লাগলো, আরম্ভ করতে লাগলো যে এরকম হয়েছিল গো, এই জন্য আমি বাড়ি এলাম। ক্যাথরিন ঠিক রায়ানার মতোই
স্প্রিঙ্গিং ইরেক্ট, স্প্রিঙ্গিং মানে লাফানো আর কি, লাফিয়ে ওঠা, ইরেক্ট মানে সোজা হয়ে দাঁড়ানো, ঠিক আছে, লাফিয়ে মানে চেয়ারে বসেছিল এতক্ষণ হয়তো, বা কিস করার জন্য সেই নিচে বেন্ড হয়েছিল, এবার এতক্ষণ সোজা হয়ে দাঁড়ালো, উইথ ফ্ল্যাশিং আইস, চোখগুলো চকচক চকচক করছে আর কি, মানে আরো কিছু জানতে চাইছে। রায়না যেমন ব্লাঞ্চলির মুখ থেকে যুদ্ধ সম্পর্কে জানার জন্য প্রচুর কৌতূহলী হয়ে গিয়েছিল, ঠিক সেই রকমই। দেখো কি বলছে, দ্য ওয়ার ওভার, ও বাবা যুদ্ধ শেষ পল, হ্যাভ ইউ লেট দ্য অস্ট্রিয়ানস ফোর্স ইউ টু মেক পিস, তাহলে হ্যাভ ইউ লেট, ঠিক আছে, তাহলে এটা অন্য কাউকে এরকম করে উদ্দেশ্য করে বলছে, দেখো যেমন লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, অন্য কাউকে বলছে, ঠিক সেই রকমই বলছে, হ্যাভ ইউ লেট দ্য অস্ট্রিয়ান সোলজার ফোর্স, অস্ট্রিয়ান ফোর্স বা সোলজার্স ধরে নাও, তাহলে তুমি কি অস্ট্রিয়ান সোলজার্সকে বাধ্য করেছো শান্তিটা বজায় রাখার জন্য, যুদ্ধ এই যে মানে সন্ধি স্থাপন হলো, তুমি কি বাধ্য করলে ওদেরকে জয় স্বীকার করার জন্য, যেহেতু ওরা মানে ধরে নাও ওরা সার্বিয়ান সোলজার, এবার অস্ট্রিয়া মানে কি বলতে চাইছে, অস্ট্রিয়ানরা সাপোর্ট করেছিল সার্বিয়াকে, বুঝতে পারলে, চাপ নেবে না, আস্তে আস্তে বোঝো, ঠিক আছে। অস্ট্রিয়া একটা বিখ্যাত দল, অস্ট্রেলিয়া নয় কিন্তু, অস্ট্রিয়া আলাদা জিনিস। অস্ট্রিয়া সার্বিয়াকে সাপোর্ট করেছিল, রাশিয়া সাপোর্ট করেছিল বুলগেরিয়াকে, ঠিক আছে। এবার রাশিয়ার যে হেড ছিল তার নাম আলেকজান্ডার, প্রিন্স আলেকজান্ডার, যার সম্পর্কে ইতিহাসে অনেক পড়েছো আশা করি, আলেকজান্ডার, বিখ্যাত আলেকজান্ডার। এবার তাহলে কি বলেছে, হ্যাঁ সেই আলেকজান্ডারই যাকে ইতিহাসে পড়েছো তোমরা। তাহলে বলছে দেখো তুমি কি অস্ট্রিয়ান সোলজার্স তাদেরকে বাধ্য করেছো এই সন্ধিটা মেনে নেওয়ার জন্য বা সন্ধি করার জন্য, ঠিক আছে। দেখো কেউ যদি যুদ্ধে ভাবে যে আমি জিতবো, সে তো সন্ধি করতে চাইবে না, তাই না। এবার দেখো ওরা বাধ্য হয়ে সন্ধি করেছে, কেননা ওরা দেখছে আমরা হেরে যাব, আর ওরা যে হেরেও গিয়েছে সেটার পরিচয় পেয়েছো, কেননা ব্লাঞ্চলি পালিয়ে এসেছিল, আরো অন্যান্য সার্বিয়ান সোলজার পালিয়ে এসছে। এবার দেখো পেটকভ সাবমিসিভলি কি বলছে, মাই ডিয়ার দে ডিডেন্ট কনসাল্ট মি, সাবমিসিভলি একটু চাপা স্বরে, একটুখানি নিম্ন স্বরে, মানে চেপে চেপে কথাটা বলতে চাইলো, মানে বলতে হয়তো ইচ্ছুক নয়, বলছে যে ওরা তো আমাদের সঙ্গে কনসাল্ট করেনি, আমাদের পরামর্শ নেয়নি যে সন্ধি করবা না কি করবা, হোয়াট কুড আই ডু, আমি আর ওদেরকে কি সাজেস্ট করব। সি সিটস ডাউন অ্যান্ড টার্নস অ্যাওয়ে ফ্রম হিম, এই কথাটা শুনে একটুখানি দমে গেল, মানে এরকম একটা দোপারা উত্তর খানিক ভালো পারা চাঙ্গা উত্তর দিতে পারতো, তাই না। সেই জন্য দেখো সরে গেল এবং বসে পড়লো চেয়ার থেকে আর কি। বাট অফকোর্স উই স টু ইট দ্যাট দ্য ট্রিটি ওয়াজ অ্যান অনারেবল ওয়ান, ইট ডিক্লেয়ার্স পিস, তাহলে বলছে যে আমাদেরই মানে ভালো করে এটা বুঝবে, পেটকপ বলল যে সন্ধিটা আমরাই করেছি, ওরা আমাদেরকে বাধ্য করেনি, ঠিক আছে। আমরাও দেখলাম শান্তি ভালো, যুদ্ধ করে কি দরকার, মহাত্মা গান্ধী মানে নেতৃত্বে যাব আমরা, ঠিক আছে, যুদ্ধ দরকার নয়, শান্তি হলেই হবে। সেই জন্য আমরাই ডিসাইড করেছিলাম যে ট্রিটিটাই শ্রদ্ধার একটা জিনিস, সম্মানের একটা জায়গা, সন্ধিটা এই ডিক্লেয়ার, যেহেতু এটা শান্তির বার্তা বহন করে আনে, ঠিক আছে। কিন্তু ক্যাথরিন শুনতে চেয়েছিল যে বিশাল বড় বীর, সে কি চাইবে শান্তি, সে চাইবে যুদ্ধ, যুদ্ধ করে আমরা জিতি, সেরকম কিছু একটা বলুক পেটকপ, যে আমরা তো চেয়েছিলাম যুদ্ধ করতে গো, কিন্তু সার্বিয়ানরা বা অস্ট্রিয়ানরা তো মানলো না, সেই জন্য আমাদেরকে বাধ্য করতে হলো, বাধ্য করে করলাম সন্ধি। কিন্তু উল্টো উত্তর দিল দেখো ক্যাথরিন, সেই জন্য আউটরেজ, ঠিক রায়নার মতোই, মানে রেগে গিয়ে বলছে পিস, এরকম একটা বীর, তোমার বীরের মতো তোমার মুখে এরকম শব্দ, শান্তি, শান্তি দরকার তোমার। পেটকো বলছে অ্যাপিজিং হার, অ্যাপিজ মানে শান্ত করলো তাকে, ঠিক আছে, তাকে শান্ত করে বলছে যে বাট নট ফ্রেন্ডলি রিলেশন, হ্যাঁ শান্তিটা চেয়েছি তো ঠিকই তো, কিন্তু এমন তো বলিনি যে সার্বিয়ানদের সঙ্গে একসঙ্গে ভাত খাবো, সার্বিয়ানদেরকে নেমন্তন্ন করবো, ওদের সঙ্গে ফ্রেন্ডলি রিলেশন নয়, ওরা আমাদের শত্রুই থাকবে, রিমেম্বার দ্যাট, ঠিক আছে, দরকার পড়লে আবার যুদ্ধ করব। দে ওয়ান্টেড টু পুট দ্যাট ইন বাট আই ইনসিস্টেড অন ইটস বিং স্ট্রাক আউট, হোয়াট মোর কুড আই ডু। তাহলে কি বলছে দেখো, ওরা আসলে চাইছিল যুদ্ধটা করতে, এই এক জায়গায় টিকে থাকতে, ওইখানেই থাকতে, যুদ্ধই চলেই যাবে, মানে কিন্তু আমিও কি বলেছিলাম দেখো, ইনসিস্ট মানে জিদ করা, ঠিক আছে, স্ট্রাক কোথা থেকে এসছে, স্ট্রাইক থেকে এসছে, বুঝতে পারলে, কিন্তু আমি এই আঘাত এই সমস্ত কিছু আমার আর ভালো লাগছিল না, ঠিক আছে। বলেছে দেখো আই ইনসিস্টেড অন ইটস বিং স্ট্রাক আউট, বিং বলতে গেলে যেমন তোমার জিরান্ডের ফর্মে হয়, কন্টিনিউয়াস টেন্সে হয়, ভয়েস চেঞ্জের সময় যেমন করো, তাহলে বলছে যে আমিও জিদ ধরেছিলাম, আমি যেহেতু মেজর সেহেতু আমার কথা শুনতে তো বাধ্য হবে, যে এই সমস্ত আঘাত অনটন থেকে বাইরে বেরিয়ে আসতে, হোয়াট মোর কুড আই ডু, আমি আর কি চাইবো, মানে আসল দেশপ্রেমিক এটাই চাইবে, যুদ্ধ নয়, সবসময় কিছু সময় বুদ্ধির অ্যাপ্লাই করতে হয়, সেটাও বোঝাতে চাইলো। ক্যাথরিন বলছে দেখো
ইউ কুড হ্যাভ অ্যানেক্সড সার্বিয়া অ্যান্ড মেড প্রিন্স আলেকজান্ডার এম্পেরর অফ দ্য বালকানস। তাহলে এটা আবার সেই বালকানসের পরিচয়টা পেলাম আমরা। তাহলে কি বলছে দেখো, ইউ কুড হ্যাভ অ্যানেক্সড, অ্যানেক্স মানেটা অ্যাকচুয়ালি অনেক কিছু হয়, ঠিক আছে, আটকে দেওয়া, যুক্ত করা, কিন্তু এখানে কি বলেছে দেখো, তোমরা সার্বিয়াটাকে দখল করে নিতে পারতে। অ্যানেক্স মানে একটা অন্তর্ভুক্তিকরণ আর কি, ঠিক আছে, যেমন প্লিজ পেস্ট অর অ্যানেক্স দ্য পেপার উইথ ইয়োর ডকুমেন্টস, ঠিক আছে, মানে পেপারটাকে তোমার ডকুমেন্টসের সঙ্গে যুক্ত করো। এবার দেখো কি বলছে, তুমি সার্বিয়াকে নিজেদের মানে বুলগেরিয়ার একটা অংশ হিসাবে জয়েন করতে পারতে, কুড হ্যাভ মানে করতেও পারতে এরকম, ঠিক আছে, মেড প্রিন্স আলেকজান্ডার এম্পেরর অফ দ্য বালকানস, এবং গোটা বালকানস রাজ্যের আলেকজান্ডারকে তুমি সম্রাট করতে পারতে, তাই না? হোয়াট আই উড হ্যাভ ডান, এবং এইটাই আমি করতাম, আমি যদি তোমার মতো মেজর হতাম না, আমি ঠিক এইটাই করতাম। এবার প্রিন্স আলেকজান্ডারকে কেন বলেছে আমি এটা আগেই বললাম। এবার দেখো, অস্ট্রিয়া সাপোর্ট করেছিল, কি বললাম, অস্ট্রিয়া সাপোর্ট করেছিল সার্বিয়াকে, আর রাশিয়া সাপোর্ট করেছিল বুলগেরিয়াকে। রাশিয়ার মানে তোমার মেন নেতা ছিল আলেকজান্ডার। এবার রাশিয়ার নেতৃত্বে যেহেতু তোমার বালকানস অর্থাৎ বুলগেরিয়াদের জেতা সুবিধা হয়েছিল, সেই জন্য বলছে গোটা বালকান তোমার রাজ্যের অর্থাৎ আলবেনিয়া, গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, বসনিয়া, এই সমস্ত অঞ্চলের তুমি রাজা করে দিতে পারতে প্রিন্স আলেকজান্ডারকে। যুদ্ধ শেষ করার কি দরকার ছিল তোমার, সেইটা বলছে দেখো। এবার পেটকপ বলছে, আই ডোন্ট ডাউট ইট ইন দ্য লিস্ট মাই ডিয়ার। আচ্ছা বেশ, ঠিক আছে, আমার এতে কোনো সন্দেহ নাই যে প্রিন্স আলেকজান্ডার রাজা হলে ভালো হতো, আমি সার্বিয়াকে যদি বুলগেরিয়ার মানে আওতায় আনতে পারতাম সেটাও ভালো হতো, সেটা তো আমার কোনো সন্দেহ নেই, বাট আই শুড হ্যাভ হ্যাড টু সাবডিউ দ্য হোল অস্ট্রিয়ান এম্পায়ার ফার্স্ট। কিন্তু কি বলতো, আমার প্রথমে দমানোটা দরকার ছিল, প্রথমেই প্রিন্স আলেকজান্ডারকে রাজা করবো এরকম চিন্তা আমার ছিল না। অস্ট্রিয়াকে, গোটা টিমটাকে, অস্ট্রিয়ান তোমার এম্পায়ার অর্থাৎ সম্রাটকে সাবডিউ দমন করার ইচ্ছা ছিল। আমি তো বাধ্য করলাম, সন্ধিটা করলাম, তাতে তো ওরা হেরেই গেল, জিততে তো পারলো না। অ্যান্ড দ্যাট উড হ্যাভ কেপ্ট মি টু লং অ্যাওয়ে ফ্রম ইউ। আর কি বলতো, যদি আমি আরও কিছু করতে চাইতাম তাহলে আমি তোমার চেয়ে আরও দূরে চলে যেতাম, মানে যুদ্ধ হয়তো শেষই হতো না, তাই না, যুদ্ধ হয়েই যেত, আমি বাড়িতে আসতেই পারতাম না। আই মিসড ইউ গ্রেটলি, আমি তোমাকে কত মিস করেছি গো। আর কি বলবে, ক্যাথরিন গলে গেল, গলে ডাল। তাহলে রিলেন্টিং মানে এতক্ষণ যে এই যে রেগে রেগে কথা বলছিল না, আউটরেজ ইট, রিলেন্টিং মানে একটুখানি কোমল হয়ে শান্ত হয়ে, তাই স্ট্রেচেস হার হ্যান্ড অ্যাফেকশনেটলি অ্যাক্রস দ্য টেবিল টু স্কুইজ হিজ। তাহলে সেই চেয়ারে বসে আছে তো, এবার টেবিলের দিকে হাতটা বাড়িয়ে দিল, স্কুইজ হিজ মানে তাকে জড়িয়ে ধরার জন্য, আলিঙ্গন করার জন্য, ঠিক আছে, এত সুন্দর একটা কথা বললো, আই মিসড ইউ গ্রেটলি, আর কি দরকার। পেটকপ বলছে, অ্যান্ড হাউ হ্যাভ ইউ বিন মাই ডিয়ার, এবং এখন বলো, খবর বলো, তোমার কি খবর, কেমন ছিলে, কেমন তুমি এতক্ষণ তো যুদ্ধের ইন্ট্রোডাকশন চললো, ঠিক আছে, কেমন ছিলে, হাউ হ্যাভ ইউ বিন, কেমন আছো এরকম। ক্যাথরিন বলছে, ও মাই ইউজুয়াল সোর থ্রটস, দ্যাটস অল। তাহলে সোর থ্রোটস মানে কি, গলা ব্যথা, ঠিক আছে, গলাভঙ্গ, স্বরভঙ্গ, এই সমস্ত কিছু সোর থ্রট বলে, এটাকে হচ্ছে গলা ব্যথা। বলছে যে ওই যে আমার সেই যে রোগটা আছে গো, গলা ব্যথা, ওইটাকে নিয়েই ভুগছি, আবার কি, দ্যাটস অল, ওইটাই আর কি, আর কিছু নয়। মানে ইউজুয়াল ওর গলা ব্যথা হতেই থাকে, কারো কারো যেমন ঠান্ডা লাগার ধাত থাকে, দেখো ঠান্ডা লেগেই থাকে, ঠিক আছে। এবার যে কিছু প্রিভেনশন নিলে পারে আর কি, কিছু প্রিকশনস নিলে অনেকটাই বেটার থাকে মানুষ। যাই হোক, পেটকপ বলছে উইথ কনভিকশন মানে দৃঢ় বিশ্বাসের সঙ্গে, মানে পেটকপ জানে, মেজর জানে যে কেন ওর বোর এরকম বইয়ের আর কি ঠান্ডা লাগে, ঠিক আছে। দ্যাট কামস ফ্রম ওয়াশিং ইউর নেক এভরিডে, ওই যে প্রতিদিন স্নান করো বালতি বালতি জল ঢেলে, ওয়াশিং ইউর নেক বলতে গেলে গোটা মাথায় জল ঢালা আর কি, চান করা ভালো করে। তাহলে অতই যদি স্নান করো, তার জন্যই তো এরকম হয়। আই হ্যাভ অফেন টোল্ড ইউ সো, আমি তোমাকে বারবার বলেছি গো, অত প্রতিদিন স্নান করার কি দরকার ওরকম করে। ক্যাথরিন কি বলছে, ননসেন্স ফল, ছি, কি বলছো গো, পুজো টুজো করতে হয়, স্নান করবো না, তাই এবার হয় নাকি। পেটকপ বলছে দেখো, ওভার হিজ কফি অ্যান্ড সিগারেট, তাহলে সিগারেট, কফি সব কিছু মানে তোমার খতম হলো আর কি, ঠিক আছে। তারপর বলছে, আই ডোন্ট বিলিভ ইন গোয়িং টু ফার উইথ দিস মডার্ন কাস্টম। তাহলে কি বলছে, মডার্ন কাস্টম মানে এই যে বর্তমান দিনের প্রথা, কাস্টম মানে দস্তুর হিন্দিতে যাকে বলা হয়, ঠিক আছে, বাংলায় হলো প্রথা। মানে কি বলছে তাহলে, বর্তমান দিনের প্রথা, কি প্রথা, ওই যে স্নান করা, প্রতিদিন স্নান করতে হবে ছেলে মেয়েদের, প্রতিদিন স্নান করা, ফ্রেশ লাগা, এই প্রথাটাকে নিয়ে না আজকের প্রজন্ম খুব বেশি দিন এগোতে পারবে না গো। কত সুন্দর এখানে একটা স্যাটায়ার ব্যবহার করেছে দেখো বার্নার্ড শ নিজেও এরকম ফিল করতো আর কি স্নান করা নিয়ে। অল দিস ওয়াশিং কান্ট বি গুড ফর দ্য হেলথ,
এই যে প্রতিদিন এরকম করে স্নান করা, জল ঢালা বাথরুমে 1 ঘন্টা ধরে স্নান করা, সমস্ত জল শেষ করে দেওয়া মোটরের, এইটা হেলথের জন্য ভালো নয়, ঠিক আছে, স্বাস্থ্যের জন্য ভালো নয়, ইটস নট ন্যাচারাল, আর এটা স্বাভাবিকও নয়। দেয়ার ওয়াজ অ্যান ইংলিশম্যান অ্যাট ফিলিপোপলিস, ঠিক আছে, পলিস যেমন ভূগোল যদি পড়ে থাকো না, ভূগোলে মেট্রোপলিস এই সমস্ত কিছু থাকে না 11-12 ভূগোলে, তাহলে এটা আমি আসছি, এটা একটা জায়গার নাম, ঠিক আছে। এইবার দেখো বলেছে যে দ্যাট ওয়াজ অ্যান ইংলিশম্যান, মানে কি, কোনো একটা ইংলিশম্যান, মানে তোমার যার, ইনি তো আমাদের আমাদের কি বলবো, আমাদের লেখক, ঠিক আছে। বার্নার্ড শর তোমার দুটো ন্যাশনালিটি ছিল, ব্রিটিশ আর আইরিশ, ইনি তো মেনলি আইরিশ, এবং আয়ারল্যান্ডের লোকগুলোকে ইংল্যান্ডের মানুষগুলো মানুষ বলে মনে করতো না, আয়ারল্যান্ডের লোকগুলোকে দিয়ে চাষ করা তো ভূত মনে করতো, আয়ারল্যান্ডের লোকের কোনো স্বাধীনতা পেয়েও স্বাধীনতা ছিল না, বুঝতে পারলে। এই জন্য বার্নার্ড শ নিজের মানে প্রত্যেকটা লেখকেরই, তখন যেমন জেমস জয়েস ছিল, ঠিক আছে, আয়ারল্যান্ডের প্রত্যেকটা মানুষেরই ব্রিটিশদের প্রতি ঘৃণা ছিল, স্বাভাবিক কথা, ওরা অত্যাচার করতো। এবার দেখো বার্নার্ড শ নিজেও স্নান করতে পছন্দ করতো না, কিন্তু ওদের একটা কাস্টম ছিল যে ইংলিশ মানুষগুলো প্রতিদিন স্নান করে। এবার সব জায়গা নয়, কিন্তু কেউ কোনো কোনো ইউরোপের মানুষগুলো খুব অল্প স্নান করে, সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন। এবার বলছে যে ইংলিশম্যানের লোকগুলো কি হতো, প্রতিদিন স্নান করে, এবং সেখান থেকে আমাদের দেশেও অর্থাৎ আয়ারল্যান্ডেও, ঠিক আছে, আয়ারল্যান্ড বলো, অন্যান্য দেশে বলো, গ্রিনল্যান্ড বলো, সেই সমস্ত জায়গাতেও এই প্রথাটা নাকি চলে এসেছে, বুঝতে পারলে, কপি করেছে মানুষ। যেমন হয়, যেমন টাউনের কোনো একটা প্রথা আস্তে আস্তে দেখবে পাড়াগ্রামে ছড়িয়ে যায়। তাহলে এই যে ফিলিপোপিলস, এইটা কি, এইটা হলো সেন্ট্রাল বুলগেরিয়ার একটা শহর, ঠিক আছে, এবং এটাকে বর্তমানে আর এই নামটা নাই, বর্তমানে নামটা হলো তোমার প্লভডিভ, বুঝতে পারলে, প্লভডিভ, PLO তারপরে ভি, ঠিক আছে, তারপরে DIV, বর্তমান নাম। এবং এর আশেপাশে তোমার 7টা হিলস আছে আর কি, পাহাড় পর্বত, এই সমস্ত কিছু। তাহলে কি বলছে যে প্লভডিভে, যে আর আগেকার নাম ছিল তোমার ফিলিপোপিলস, সেখানে একজন তোমার ইংলিশম্যান বসবাস করতো, হু ইউজ টু ওয়েট হিমসেলফ অল ওভার উইথ কোল্ড ওয়াটার এভরি মর্নিং হোয়েন হি গট আপ, যখন সকালবেলায় উঠে অন্য কিছু করুক না করুক, এক গাদা জল নিয়ে, ঠান্ডা জল নিয়ে স্নান করতো প্রতিদিন। ডিসগাস্টিং, ছি, বিচ্ছিরি ব্যাপার, মানে বার্নার্ড শ নিজের ঘৃণাটা লেখার মাধ্যমে প্রকাশ করছে, আর কিছু নয় কিন্তু এটা, ঠিক আছে। এইবার দেখো ইট অল কামস ফ্রম ইংলিশ, ফ্রম দি ইংলিশ, বুঝতে পারলে, এখানে লাইনটা বলেই দিল, এই যে যে সমস্ত প্রথা, আচার অনাচার, সেগুলো সব ব্রিটিশদের থেকে আমাদের দেশে আসছে, ঠিক আছে। দেয়ার ক্লাইমেট মেক্স দেম সো ডার্টি, দেয়ার ক্লাইমেক্স, তাদের আবহাওয়াটাই তাদেরকে খারাপ করে দেয়, সেই জন্য তাদেরকে প্রতিদিন স্নান করতে হয়। দ্যাট দে হ্যাভ টু বি পারপেচুয়ালি ওয়াশিং দেমসেলফ, সেই জন্য কি করতে হয়, তাদের প্রতিদিন ওরকম করে স্নান করতে হয়, কিন্তু আমরা কেন করবো, আমাদের আবহাওয়া ভালো। এবার কি বলছে, ক্লাইমেট বলতে গেলে এটা অনেকটা মাথার যে ক্লাইমেট, মনের যে ক্লাইমেট, সেটাকে বুঝিয়েছে, ঠিক আছে, মনেরও ওয়েদার হয়, হয় না, কোনোদিন মন খারাপ, কোনোদিন মন ভালো। তাহলে বলছে ওদের মনটাই ওরকম যে স্নান না করলে ফ্রেশ লাগে না, মনে সেরকম একটা কিরকম একটা হ্যাবিট হয়ে গিয়েছে, হ্যাবিচুয়াল ব্যাপার হয়ে গিয়েছে, ঠিক আছে, অ্যাকাস্টমড হয়ে গিয়েছে। আর পারপেচুয়ালি মানে কি, পারপেচুয়ালি মানে ধরুন নিত্য নৈমিত্তিক, অবিরাম, প্রতিদিন, তো প্রতিদিন ওদেরকে স্নান করতে হয়। লুক অ্যাট মাই ফাদার, আমার বাবাকেই দেখো না, হি নেভার হ্যাড আ বাথ ইন হিজ লাইফ, এইটা কিন্তু বেশি বেশি হয়ে গেল, বলছে যে সারা জীবনে জন্মেও একবারও স্নান করেনি, অ্যান্ড হি লিভ টু বি 98, এবং সে বেঁচে ছিল কত বছর, তাহলে এইটা দেখো, মানে বাবা কোনোদিন স্নান না করেও 98 বছর বেঁচে ছিল, 98, বুঝতে পারলে, দ্য হেলদিয়েস্ট ম্যান, সবচেয়ে হেলদি, সুপারলেটিভে বলেছে, ঠিক আছে, হেলদি আর হেলদিয়েস্ট ইন বুলগেরিয়া, বুলগেরিয়ার সবচেয়ে স্বাস্থ্যবান মানুষ ছিলেন তিনি। স্নান না করে কি ক্ষতি হয়েছে, কিছু ক্ষতি হয়নি, কোনো জার্মস নেই, কিছু নেই। আই ডোন্ট মাইন্ড আ গুড ওয়াশ ওয়ান্স আ উইক টু কিপ আপ মাই পজিশন, পজিশন বলতে গেলে এখানে নিজস্ব মানসিক স্থিতি বলেছে, ঠিক আছে। তাহলে বলছে সপ্তাহে 1 দিন চান করলেই কঠিন হবে গো, আর বেশি স্নান করা দরকার নাই, বাট ওয়ান্স আ ডে ইজ ক্যারিং দ্য থিং টু আ রিডিকিউলাস এক্সট্রিম, কিন্তু প্রতিদিন স্নান করা সেটা একটা উপহাসের ব্যাপার, রিডিকিউলাস, বিচ্ছিরি ব্যাপার, ঠিক আছে। আর এক্সট্রিম রিডিকিউলাস মানে খানিকাদেক উপহাসের নয়, প্রতিদিন স্নান করার একটা বিশাল জোকারের মতো ব্যবহার হয়ে যাবে। ক্যাথরিন বলছে, ইউ আর আ বারবেরিয়ান অ্যাট হার্ট স্টিল পল, তাহলে এই ক্যাথরিনের মুখ দিয়ে, ক্যাথরিনের জবানিতে, যে ব্রিটিশ মানুষগুলো যেমন আইরিশদেরকে বলতো যে তোরা প্রতিদিন স্নান করিস না, তোরা মনের দিক থেকে এখনো বারবেরিয়ান, ঠিক আছে, সেই আদিম যুগের মানুষ হয়ে আছিস, ক্যাথরিনের মুখ দিয়ে সেই রকমই কথা বের করলো।
লেখক আর কি, ঠিক আছে। তাহলে বলছে দেখো মনের দিক থেকে তুমি এখনো সেই বারবেরিয়ান আদিম যুগের মানুষ হয়ে আছো, ঠিক আছে। পল নাম করে বলল, আই হোপ ইউ বিহেভড ইয়োর সেলফ বিফোর অল দোজ রাশিয়ান অফিসার্স। তাহলে কি বলছে, তুমি মানে মনের দিক থেকে এরকম এত তোমার অদ্ভুত চিন্তা ভাবনা, প্রতিদিন স্নান করে কি কাজ, এইরকম নিশ্চয় ব্যবহার করনি তোমার যে রাশিয়ান অফিসারগুলো ছিল, তাহলে ওরা হাসি ঠাট্টা করবে, ঠিক আছে। একজন রাশিয়ান অফিসারই ওদের বাড়িতে এসেছিল, তাই না, ইয়েকে খুঁজতে, ব্লান্টলিকে, সার্বিয়ান সোলজারকে। এবার বলছে যে আশা করছি তুমি ভালোই বিহেভ করেছো, বিহেভ ইয়োর সেলফ, বলে না বিহেভ ইয়োর সেলফ, ঠিক মতো ব্যবহার করো। পেটকো বলছে আই ডিড মাই বেস্ট, হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো ব্যবহার করেছি। আই টুক কেয়ার টু লেট দেম নো দ্যাট উই হ্যাড এ লাইব্রেরি, ঠিক আছে। এবং আমি তাদেরকে কথায় কথায় এইটাও বলেছি যে আমার লাইব্রেরি আছে, জানো তো। লাইব্রেরি আছে মানে বিশাল ব্যাপার, বিশাল শিক্ষিত মানুষ, বিশাল এডুকেটেড মানুষ। আমি একটা কালচার্ড ফ্যামিলি থেকে বিলং করি, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে, অভিজাত ফ্যামিলি থেকে বিলং করি। সেটাও আমি তোদেরকে বলেছি। যেমন রায়না বলেছিল প্লান্টসলিকে, বলেনি যে আমাদের একটা লাইব্রেরি আছে, জানো। লাইব্রেরি কাকে বলে জানো? ক্যাথরিন বলছে দেখো, বাট ইউ ডিডন্ট টেল দেম দ্যাট উই হ্যাভ অ্যান ইলেকট্রিক বেল ইন ইট। কিন্তু নিশ্চয়ই তুমি এইটাও বলে দাওনি যে লাইব্রেরির মধ্যে আমাদের একটা ইলেকট্রিক বেল আছে, যেটা বাজালে যে কাউকে ডাকা যায়, ঠিক আছে। ইন ইট বলেছে, মানে লাইব্রেরির ভেতরে বলেছে। দেখো, আই হ্যাভ হ্যাড ওয়ান পুট আপ। তাহলে কি বলছে যে আই হ্যাভ হ্যাড ওয়ান পুট আপ, এবং তুমি এইটা বলে দাওনি যে তুমি কাউকে ডাকার জন্য সেটা ব্যবহার করো। মানে আই হ্যাভ হ্যাড ওয়ান বলতে গেলে এটা সেই ইলেকট্রিক বেলটা কি বলেছে, বুঝতে পারলে। এবার পেটকো বলছে দেখো, হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক বেল। ইলেকট্রিক বেল আবার কি জিনিস গো? ক্যাথরিন বলছে, ইউ টাচ এ বাটন, তুমি সেই যে একটা বাটন টাচ করো, সামথিং টিঙ্কলস ইন দ্য কিচেন, এবং লাইব্রেরি থেকে কি আছে জানি না, কোথা দিয়ে কি হয়, কিচেনে গিয়ে টুংটাং টুংটাং আওয়াজ হয়, ঠিক আছে। টিকলস মানে ঘন্টা ধরি, টুংটাং আওয়াজ, অ্যান্ড দেন নিকোলা কামস আপ, আবার তারপরে নিকোলা চলেও আসে তোমার আওয়াজটা শুনে। পেটকপ বলছে, হোয়াই নট সাউন্ড ফ্রম দেম। আর বাবা, ইলেকট্রিক বেল বাজানোর দরকার কি, সাউন্ড করলেই তো হয় যে ওই আইরে নিকোলা। ক্যাথরিন বলছে, সিভিলাইজড পিপল নেভার সাউট ফর দেয়ার সার্ভেন্ট। বাবা, আমরা সিভিলাইজড পিপল, আমরা তো ভালো পিপল, ঠিক আছে। আমরা মার্জিত, পরিমার্জিত মানুষজন সমাজের, তারা আবার সার্ভেন্টকে ডাকার জন্য চিৎকার চেঁচামেচি করবে নাকি, বেল বাজিয়ে সিগন্যাল দেবে এরকম। আই হ্যাভ লার্ন দ্যাট হোয়াইল ইউ ওয়্যার অ্যাওয়ে। তাহলে কি বলছে, আমি এইসব জিনিস শিখেছি, জানতাম না তো, তুমি ছিলা না, তোমার পাল্লায় পরে এসব জিনিস আমার শেখাও হতো না, তুমি ছিলা না বলে আমি এই সমস্ত জিনিসগুলো শিখেছি। পেটকপ কি বলছে দেখো, ওয়েল আই উইল টেল ইউ সামথিং আই হ্যাভ লার্ন টু। আচ্ছা বেশ, ঠিক আছে, আমিও তোমাকে কিছু একটা বলবো যেটা আমি শিখেছি, ঠিক আছে। সিভিলাইজড পিপল ডোন্ট হাং আউট দেয়ার ওয়াশিং টু ড্রাই। এটা আমাদেরও অকওয়ার্ড লেগেছিল, তাই না। মানে প্রথমেই দেখো অ্যাক্ট ওয়ানটা যখন শুরু হয়, তখন সে কি বর্ণনা দিয়েছিল যে বুস ঝোপঝাড়ের উপর জামা কাপড় মেলে দিয়েছে সানটান করে, একটা মেজরের বাড়ি হেতা হোতা জামা কাপড়, ভাল লাগে দেখতে। তাহলে সেই জায়গাটাই বলছি যে সিভিলাইজড পিপল হ্যাং আউট দেয়ার ওয়াশিং টু ড্রাই হোয়ার ভিজিটার্স ক্যান সি ইট। তাহলে কি বলছে যে ডোন্ট হাং, তাহলে যেখানে ভিজিটাররা মানে বাইরে থেকে যারা আসবে আমাদের বাড়ি, তাদের চোখে পড়ে এমন করে ওই জামা কাপড়গুলো এরকম করে মেলে রাখে না সিভিলাইজড যারা হয়, ঠিক আছে। সো ইউড বেটার হ্যাভ অল দ্যাট দিয়ে ইন্ডিকেট করছে দ্য ক্লোথস অন দ্য বুসেস, ঝোমচারের উপর যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে দেখিয়ে পেটকফ কি বলছে, পুট সামহোয়ার এলস, অন্য জায়গায় মেলে দাও না, এইসব সামনেই রেখে দিয়েছো, ভাল লাগছে না দেখতে। তারপরে ক্যাথরিন বলছে, ওহ দ্যাটস অ্যাবসার্ড পল, বাবা এইটা অদ্ভুত পল, তুমি এই সমস্ত কথাগুলো বলছো, আই ডোন্ট বিলিভ রিয়েলি রিফাইন্ড পিপল নোটিস সাচ থিং। এও আবার মুখের উপর জবাব দিয়ে দিল, রিফাইন্ড পিপল, ঠিক আছে। রিফাইন্ড রাইস যেমন হয়, ফাইন রাইস হয়, নাইস রাইস হয় না, ফাইন রাইস হয়। দেখো, তাহলে বলছে যারা পরিমার্জিত মানুষ হয়, যারা ভালো মনের মানুষ হয়, তারা এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো লক্ষ্য করে না। সামনে থাকলে লক্ষ্য করবে না, আশ্চর্য ব্যাপার তো, বলে জামা কাপড় লক্ষ্য করে না। সামওয়ান ইজ হার্ড নকিং অ্যাট দ্য স্টেবল গেটস। তারপরে কি হলো, স্টেবল গেট সেই অশ্বালয়ের মানে অশ্বশালার কাছে, ও ধরে নাও গেট, ওদের যে বাইরের গেট, আউট গেট, এরা সে বাগানে বসেছে, তার বাইরে গেট দিয়ে ঘেরা, সেখান থেকে কেউ একজন আবার নক করছে, মানে আরও কেউ একজন গেস্ট আসছে। পেটকপ কি বলছে দেখো, দেয়ার ইজ সার্জিয়া শাউটিং, হ্যালো নিকোলা। নিকোলাকে ডাকছে, ঠিক আছে। হলো, আমি বলেছিলাম কেন হলো বলে, হ্যালো না বলে, সার্ভেন্টদেরকে এরকম করেই বলে, ঠিক আছে। এবার বলছে দেখো সার্জিয়াস এসছে, মানে যুদ্ধ শেষ, এবার সার্জিয়াসও আসবে সেটাও জানতো যত সম্ভব পেটকপ। নিকোলাকে ডাকলো যে নিকোলা গেটটা খুলে দে, চিৎকার করে বলছে। ক্যাথরিন বলছে, ও ডোন্ট সাউট পল, ইট রিয়েলি ইজন্ট নাইস। জোর দিয়ে এমফেসাইজ করে এরকম করে রেলিটা আগে বললো। তাহলে কি বলছে দেখো, যে পল চিৎকার করো না,
সার্ভেন্টদেরকে এরকম করে চিৎকার চেঁচামেচি করে ডাকাটা সিভিলাইজড পিপলের কাজ নয়, ঠিক আছে। পেটকপ কি বলছে, বস হি সাউন্ডস লাউডার দ্যান বিফোর, আরো চিৎকার করে বললো। নিকোলাস বাইরে হবু জামাই দাঁড়িয়ে আছে, এরকম করে হয়, নিকোলাকে ডাকছে, নিকোলা কই রে। বস মানে বাজে কথা, এটা গালমন্দর মতো বটে, ধার তারা এরকম করে বলেনি না, ঠিক সেরকম করে ধেত্তেরি এরকম করে। নিকোলা বলছে অ্যাপিয়ারিং অ্যাট দ্য হাউস ডোর, ইয়েস স্যার। নিকোলা এলো হাউস ডোরের কাছে। পেটকো কি বলছে, ইফ দ্যাট ইজ মেজর সারানফ ব্রিং হিম রাউন্ড দিস ওয়ে। তাহলে কি বলছে, দেখো কে বাইরে, যদি মেজর সারানফ হয় মানে সার্জিয়া সারানফ, ওর সার নেমটা হলো সারানফ, তাহলে তাকে নিয়ে এসো ভিতরে এরকম এই রাস্তা দিয়ে। হি প্রোনাউন্সেস দ্য নেম উইথ দ্য স্ট্রেস অন দ্য সেকেন্ড সিলেবাল, সারানফ। আচ্ছা বেশ, তাহলে যেমন আমি বলেছিলাম তোমাদের ক্যাথরিন রায়নাকে ডাকে কি বলে, রায়না এরকম করে, ঠিক আছে, করে স্ট্রেস দেয় দ্বিতীয়টায়। এবার ঠিক সেই রকমই পেটকপ সারানফকে, মানে আমরা যেরকম করে সারানফ বলে দিলাম, আমি ঠিক সেরকম করে ডাকিনি, সেকেন্ড সিলেবালের ওপর স্ট্রেস দিল। এখানে দেখো সারানফ, তিনটা সিলেবাল হচ্ছে, তাহলে সেকেন্ড সিলেবাল মানে রা, রা রাতে স্ট্রেস দিল, সারা রাহনফ এরকম করে, ঠিক আছে, সারানফ এরকম। নিকোলা বলছে ইয়েস স্যার, হি গোজ ইনটু দ্য স্টেবল ইয়ার্ড, তারপরে স্টেবল ইয়ার্ডের কাছে গেল, ঠিক আছে। ঘোড়াগুলোর যে রুম, অশ্বশালয় অশ্বশালা, তার ওই দিক দিয়েই গেটটা আছে আর কি। তাহলে সেখানে গেল, সেখানে গিয়ে কি হলো দেখো, ইউ মাস্ট টক টু হিম মাই ডিয়ার। আচ্ছা বেশ, এই জায়গাটায় একটা লাইন বাদ দিয়ে দিয়েছে যত সম্ভব পিডিএফটাই গো, এক সেকেন্ড আমি দেখি এগুলো আছে নাকি। বেশ এখানে নেই, আমি এই জায়গাটা বলে দিচ্ছি তোমাদেরকে। স্টেবল ইয়ার্ডে গেল, 1 মিনিট, লেট মি ফাইন্ড আউট। আচ্ছা বেশ, সেরকম কোনো অংশ বাকি নেই, এখানে দু একটা বইয়ের আছে দেখবে, সার্জিয়াসও সেই স্টেবল গেটের কাছে নক করবে, দিয়ে বলবে গেট নিকোলা, মানে নিকোলা গেটটা খোলো। পেটকপ বলবে দেয়ার ইজ সার্জিয়াস, তারপরে ইয়েকে ডাকবে। চিন্তা নেই, ঠিক আছে, তোমাদের বইয়ে যদি কোনো লাইন থাকে এবং তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে লিখে দেবে, তখন আমি আবার বলে দেবো পরের পার্টে। বেশ, তারপরে কি বলছে দেখো, পেটকপ বলছে ইউ মাস্ট টক টু হিম মাই ডিয়ার আনটিল রায়না টেক্স হিম অফ আওয়ার হ্যান্ডস। তাহলে কি বলছে যে ক্যাথরিনকে উদ্দেশ্য করে, যে এখানে যখন আসবে সার্জিয়াস তখন কথা বলো, হ্যাঁ, ওর সঙ্গে এনগেজ থেকে কথা বলতে, যতক্ষণ না পর্যন্ত রায়না তাকে আমাদের হাত থেকে না নিয়ে যায়। মানে রায়নার যেহেতু বর, সেহেতু রায়না প্রাইভেটভাবে কিছু কথা বলতে চাইবে, তাই না। হি বোর্স মাই লাইফ আউট অ্যাবাউট আওয়ার নট প্রমোটিং হিম ওভার মাই হ্যান্ড মাইন্ড ইউ। তাহলে কি বলছে যে আমাকে বিরক্ত লাগিয়ে দিয়েছে যে কেন ওকে আমি প্রমোশন দিই না, কেন প্রমোট করি না, আমি তো মেজর, সেহেতু ওকে প্রমোট করতে পারি, মানে উচ্চ পদ দিতে পারি, কিন্তু ও শালার কোনো যোগ্যতা নেই, কি করে দেবো। তাই তুমি ওকে এনগেজ রেখো, আমি কথা বলবো না বেশি, তুমি কথা বলো, হ্যাঁ। ক্যাথরিন বলছে হি সার্টেনলি ওয়াট টু বি প্রমোটেড হোয়েন হি ম্যারিজ রায়না। তাহলে কি বলছে, যুদ্ধক্ষেত্রে মানে নিজের তোমার ক্যালিবার অনুসারে প্রমোট না হলে কি হবে, যখন বিয়ে করবে রায়নাকে তখন নিশ্চয়ই প্রমোট করতেই হবে তোমাকে। বিসাইডস দ্য কান্ট্রি শুড ইনসিস্ট অন হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান নেটিভ জেনারেল। আর তাছাড়াও আমাদের দেশ এখন বর্তমানে তোমার একটা নেটিভ জেনারেল চাইছে, ঠিক আছে। মেজর অবধি আছো, তুমি মেজর আছো, কিন্তু এখন তো কেউ জেনারেল নেই। এইবার আমি তোমাদেরকে বোঝাবো যে পদগুলো সম্পর্কে, মানে যেটা আমি বললাম আর্মির যে বিভিন্ন পদ, ঠিক আছে। পড়াটা এত দূর অবধি থাকলো, এবার জাস্ট আর এক তোমার ছেদও পড়িয়ে দিতে পারি, জাস্ট তোমরা একটু দেখে নাও যে পদগুলো কি কি। তাহলে স্ক্রিনে চলে এসছে দেখো যে পদগুলোর কথা বলছিলাম, ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট, ঠিক আছে। এই যে একটা ছকের মাধ্যমে দিয়ে দিয়েছে, প্রথমে দেখো প্রাইভেট বলা হয় কর্পোরেল, তারপরে সার্জেন্ট বলা হয়, তারপরে যারা পদস্থ হয় লেফটেন্যান্ট, তারপরে কি হয় ক্যাপ্টেন, তারপরে হয় মেজর, তারপরে হয় কলোনেল, তারপরে হয় জেনারেল, ঠিক আছে। মানে আমাদের রায়নার ফাদার হলো মেজর, কিন্তু আমাদের যিনি ক্যাপ্টেন, ঠিক আছে, ক্যাপ্টেন এনার নাম হলো কি সার্জিয়াস সারানফ। এবার সার্জিয়াসকে ইয়ে চাইছে আমাদের ক্যাথরিন চাইছে যে রায়নাকে বিয়ে করে, বিয়ের পরে যে মেজরের জামাই বলে হয়তো জেনারেল পদ পর্যন্ত ওকে প্রমোট করা যেতে পারে, একটা র্যাঙ্ক হবে হয়তো, সেটা ভালো লাগবে। তাহলে বলেছে দেখো এ জেনারেল উড বি ইন কমান্ড অফ অ্যান আর্মি। জেনারেলটা হলো আর্মির যে কমান্ড দেয়, যা দরকার নাই এটা, তোমরা জাস্ট এটাই মনে রাখবে যে সবচেয়ে হাইয়েস্ট পদ হলো এখানে জেনারেল পদটা, ঠিক আছে, মিলিটারির। কিন্তু সার্জিয়াসের কোনোটাই যোগ্যতা নেই, যেহেতু সার্জিয়াস যুদ্ধের প্রতি কোনো ন্যাকই নাই, তবুও টাকা পয়সার জোরে, র্যাঙ্কের জোরে, এবং ইভেন মেজর পেটকপ
তিনিও তাই, কিন্তু তার যদি বা একটু একটু আছে, কিন্তু সার্জিয়াসের কোনো দিকেই কোনো কিছু নেই। ঠিক আছে, আমরা আর একটা ছেদ পড়ে নেব। তাহলে এখানে বললো দেখো যে জেনারেল হিসাবে করো, নেটিভ জেনারেল, আমাদের দেশে তো সেরকম জেনারেল কেউ নেই জেনারেল পদে, আর্মির সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কে, সুতরাং একজন জেনারেল থাকলে ভালো হবে। ঠিক আছে, এবার পেটকফ কি বলছে দেখো, ইয়াস, সো দ্যাট হি কুড থ্রো অ্যাওয়ে হোল ব্রিগেড ইনস্টিড অফ রেজিমেন্ট। হ্যাঁ, যেহেতু তাহলে যদি আমি ইয়ে করি ওকে, জেনারেল করি, তাহলে জেনারেল করে কি হবে, এখন একটা ব্রিগেডকে নির্দেশ দিচ্ছে। ব্রিগেড মানে একটা ছোট ডিপার্টমেন্ট, ঠিক আছে, রেজিমেন্ট মানে গোটা সৈন্যদল। আর যদি জেনারেল করি তাহলে ও গোটা সৈন্যদলকে নেতৃত্ব দিতে পারবে। ইটস নো ইউজ মাই ডে, আর এতে কোনো কিছু লাভ হবে না ওর, একটা ব্রিগেডকেই ঠিকমতো নেতৃত্ব দিতে পারে না। যেমনভাবে ওই বলেছিল না, মানে একটুখানি তোমরা ব্যাকে ফিরে যাও, ব্লান্টলি যেরকম করে বলছিল, সেই তোমার কিহত্তের বর্ণনা দিয়েছিল, ডন কিহত্তে, যে ওর মতো যুদ্ধ করছিল ছোঁড়া, নেতৃত্ব দিচ্ছিল, সার্জিয়াসের জন্য বলেছিল, তাই না? সেই জন্য পেটকফও বলছে যে ওকে, ও যে পদে আছে সে পদে থাকাই ভালো, আর প্রমোশন দেওয়া ঠিক নয়। He has not the slightest chance of promotion until we are quite sure that the peace will be a lasting one. তাহলে বলছে ওকে প্রমোশন একটা মুহূর্তেই দেওয়া যেতে পারে, যখন দেশে আর কোনো যুদ্ধ থাকবে না। কেননা যুদ্ধ সময় যদি ওকে প্রমোশন করে জেনারেল পদে দেওয়া যায়, তাহলে হার আমাদের নিশ্চিত, আমরা হারবই, আর কোনো কিছু করার নাই। সেই জন্য বলছে দেখো, যতক্ষণ না পর্যন্ত শান্তি থাকবে, মানে অনেক দিনের পর্যন্ত একটা শান্তি বা যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই জায়গাতে ওকে প্রমোশন দেওয়া যেতে পারে। তাছাড়া কিন্তু প্রমোশন দিয়ে কিছু লাভ নাই, প্রমোশন দেওয়া যেতে পারে না। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো। এবার তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জানাও, ঠিক আছে, কমেন্ট করো, আর কেমন লাগলো সেটা জানিও। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।